নমস্কার স্যার। নমস্কার শাওন, ভালো আছেন? জি স্যার। আচ্ছা, ওকে। দেখো, আজকে আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি শুরু করে দেই। এটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার। ওকে। 4 নম্বর চ্যাপ্টারের প্রথম প্রশ্নটা, প্রবাহ কাকে বলে, এটা প্রথম চ্যাপ্টারে পড়ে ফেলছি, তারপরে আবার বলি। প্রবাহ হচ্ছে বলের ক্রিয়ায় বস্তুর বিকলতা দেখা দেয়। বল যদিও ক্ষুদ্র হয়, কিন্তু এর অধীনে যদি এর বিকলতা সীমাহীন ভাবে বাড়তে থাকে, তখন একে বলা হয় প্রবাহ। অর্থাৎ বল প্রয়োগে বস্তুর আকার আকৃতির পরিবর্তন হয় সেটা জানি, কিন্তু বল প্রয়োগে যদি বস্তুর আকার আকৃতির সীমাহীন পরিবর্তন যদি হয়, আকার আকৃতির পরিবর্তনে সে, ধরো, কঠিন বস্তু তার আকার আকৃতি হারায়। আর যদি আকার আকৃতি আরো হারায়, তাহলে সে কি হবে, তরল হয়ে যাবে। এবং সে যদি তরল হওয়ার পরে যদি প্রবাহ ধর্মটা এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যাওয়ার মতো অবস্থা তৈরি তৈরি হয়, তখন তাকে বলা হবে প্রবাহ। এটা প্রথম চ্যাপ্টারের টপিক, কিন্তু এখানে সংজ্ঞা আকারে আবার প্রশ্নে আসছে, সেজন্য দিয়ে দিছি। এরপরে হচ্ছে সার্কুলেশন। সার্কুলেশন কাকে বলে? একটি আবদ্ধ বক্ররেখার চতুর্দিকের প্রবাহকে বক্ররেখাটির চারপাশে সার্কুলেশন বা পরিসঞ্চালন বলা হয়। সার্কুলেশনের আরেকটা নাম হচ্ছে পরিসঞ্চালন। এটা ছোট প্রশ্ন থাকে, ছোট প্রশ্নের 1 মার্কের প্রশ্নের জন্য থাকে যে পরিসঞ্চালন কাকে বলে। ঠিক আছে? অর্থাৎ মনে করো, তোমার কাছে এইরকম একটা গোলাকার বক্ররেখা আছে, আবদ্ধ বক্ররেখা। এখন এর চতুর্দিকে তরল যদি এরকম প্রবাহিত হয়, তখন তাকে সার্কুলেশন বা পরিসঞ্চালন বলা হয়। এবং সার্কুলেশন বা পরিসঞ্চালনের মান বের করার নিয়ম হচ্ছে বেগ এবং ব্যাসার্ধ ভেক্টরের ডট গুণন কে বলা হয় সার্কুলেশন। তাহলে আমার কাছে বেগ এবং অবস্থান ভেক্টরের ক্ষুদ্র পরিবর্তন, অবস্থান ভেক্টর যদি আর হয়, তাহলে তার ক্ষুদ্র পরিবর্তন আর মানে কত, এক্স আই ওয়াই জে জেড কে। তাহলে ডি আর সমান কত হবে, ডিএক্স আই ডিওয়াই জে, তারপরে কত হবে, ডিজেড কে হবে। এবং ব্যাক কিউ সমান আমরা কত জানি, ব্যাক কিউ সমান আমরা ইউআই ভি জে ডাব্লিউ কে। তাহলে কিউ ডট ভি আর মানে কি হবে, ইউ ডিএক্স প্লাস ভি ডিওয়াই ডাব্লিউ ডিজেড। এটার ইন্টিগ্রেশনকে, ঠিক আছে, ইন্টিগ্রেশনটা আবার কি, ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশনকে বলা হয় সার্কুলেশন। তাহলে সার্কুলেশন কাকে বলে সংজ্ঞাটা এবং এর গাণিতিক টিটা শিখে ফেলবা। এটা 2021-এ আসছে ছোট প্রশ্নতে, 4 মার্কের প্রশ্নে তোমাকে একটা বেগ দেয়া আছে, বলছে যে বেগটি ঘূর্ণায়মান, সেটা প্রমাণ করার জন্য। ঠিক আছে? তো আমরা এখানে এটা ভুল করে ফেলছি, এটা ডট, এটা ডট না, এটা হবে ক্রস। এটা তোমরা শিটে একটু কারেকশন করে ফেলবা, এটা হবে ক্রস। ওকে। তাহলে আমরা জানি কি, অঘূর্ণায়মান দেখানোর জন্য যদি কার্ল শূন্য দেখাতে পারি, তাহলে অঘূর্ণায়মান। কার্ল যদি শূন্য দেখাতে পারি, তাহলে অঘূর্ণায়মান। কার? বেগের কার্ল। তাহলে কার্ল অফ কিউ কে আমরা নাবলা ক্রস কিউ দিলাম, নাবলার জন্য আই জে কে, আর ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। আর কিউ এর জন্য, এটা যেহেতু দ্বিমাত্রিক, তাইলে আই এর কম্পোনেন্ট কত, দেখো এটাকে আলাদা করে লিখলে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আই, তারপরে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জে। তাইলে এই দুইটা লিখলাম, আই এর কম্পোনেন্ট লিখলাম, জে এর কম্পোনেন্ট লিখলাম, কে এর কম্পোনেন্ট হচ্ছে 0। এরপরে আমরা বিস্তার করে বের করব। এখন বিস্তার করে বের করতে গিয়ে দেখা গেছে যে এটার মান আসবে 0। এটা কি আমি হিসাব করে দেখাবো নাকি পারবা? জি এটার স্যার। হিসাব কি করে দেখানো লাগবে? না স্যার। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তো পারো নাকি? এটার হিসাব জি দেখানো কি স্যার। লাগবে নাকি লাগবে না? এটা অলরেডি আগে একবার লাগবে না। করেছিলাম। তাহলে যদি 0 আসে, তাহলে এটা হচ্ছে অঘূর্ণায়মান। ঠিক আছে, প্রথম প্রশ্নটা সলভ হয়ে গেছে। প্রথম প্রশ্নটা আমরা জাস্ট এটার কার্ল বের করব, আর এখানে করে দেওয়া আছে, একটু দেখলে তোমরা পারবা।
বিস্তার করা হয়েছে, বিস্তার করার পরে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ জিরো, জেড এর সাপেক্ষে এখানে জেড নাই, তাহলে জিরো হবে, এক্স এর জন্য জিরো, জেড এর জন্য জিরো, শুধু কে এর কম্পোনেন্ট গুলো থাকবে। এক্স এর সাপেক্ষে ভাগের সূত্র অ্যাপ্লাই করবো, ওয়াই এর সাপেক্ষে ভাগের সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, ভাগের সূত্র অ্যাপ্লাই করার পরে ধরো কাটা, এটা লসাগু নিলে কত হবে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, উত্তর আসবে জিরো। তার মানে এটা হচ্ছে ও ঘূর্ণায়মান। ওকে, এখন দেখো পরের প্রশ্নটা। এখানে বলছে যে তোমার কাছে চারটা বিন্দু দেয়া আছে, কি কি? তোমার কাছে একটা বিন্দু দেয়া আছে 10, আরেকটা হচ্ছে 20, আরেকটা হচ্ছে 21, আরেকটা হচ্ছে 11। এখন এই চারটা বিন্দু মিলে একটা বর্গক্ষেত্র তৈরি করে, এবং এই বর্গক্ষেত্রের সার্কুলেশন বের করতে চারিদিকে, এই বর্গক্ষেত্রের চারিদিকে যদি প্রবাহ হয়, তাহলে এই বর্গক্ষেত্রের চারিদিকে যে প্রবাহটা হবে সেটা বের করার জন্য বলছে। তাহলে খেয়াল করো, এই যে 10 সেটা এক্স অক্ষের উপর বসবে, যেহেতু ওয়াই এর মান জিরো। আবার 20 সেটা এক্স অক্ষের উপর বসবে। এরপরে দেখো 21 আছে, এক্স এর মান 2, তাহলে এক্স এর মান 2 আসার জন্য তো আমাকে বি বিন্দুতে আসতে হবে নাকি? আর ওয়াই এর মান 1 উপরের দিকে উঠতো, তাহলে এটা হচ্ছে ডি বিন্দু। আর 11, এক্স এর মান 1, ওয়াই এর মান 1, তাহলে এটা, তাহলে এ বি ডি সি হচ্ছে আমার একটা বর্গক্ষেত্র। এখন এর সার্কুলেশন বের করতে হবে। সার্কুলেশন মানে হচ্ছে, আমরা জানি সার্কুলেশন মানে কি, সি আই আর সি, সার্কুলেশন অফ সি সমান কি জানি, ক্লোজ ইন্টিগ্রেশন অফ কিউ ডট ডি আর, বেগ এবং অবস্থান ভেক্টরের ডট গুণন। তাহলে আমরা, আমি প্রবাহ যদি এইদিকে যাই, তাহলে প্রবাহ এ থেকে বি এর দিকে যাবে। আর চারদিকে প্রবাহ তো, তাহলে বি থেকে ডি এর দিকে প্রবাহিত হবে, ডি থেকে সি এর দিকে প্রবাহিত প্রবাহিত হবে, সি থেকে এর দিকে প্রবাহিত হবে। তাহলে আমি কি দিলাম, সার্কুলেশনকে লিখলাম এ টু বি কিউ ডিআর, বি টু ডি কিউ ডিআর, ডি টু সি কিউ ডিআর, সি টু এ কিউ ডট ডিআর। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো। যেহেতু আমাকে বলছে যে সার্কুলেশন মানে কি, একটা বদ্ধ বক্ররেখার চতুর্দিকের প্রবাহ, তাহলে চতুর্দিকের প্রবাহ মানে এ থেকে বি এর দিকে প্রবাহ, বি থেকে ডি এর দিকে প্রবাহ, ডি থেকে এর দিকে প্রবাহ, সি এর দিকে প্রবাহ, এবং সি থেকে এর দিকে প্রবাহ। এটা হচ্ছে বদ্ধ, এ থেকে শুরু হয়ে আবার এতে শেষ হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা বদ্ধ বক্ররেখা। এই বদ্ধ বক্ররেখার ভিতরের প্রবাহ সার্কুলেশন বের করতে হবে, এবং সার্কুলেশনের জন্য সূত্র হচ্ছে কি, কিউ ডট ডিআর। তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা দেখো, এ থেকে বি এর, এ থেকে বি এর জন্য আমার লিমিট হবে কত, এটা আমি এক্স বরাবর যাচ্ছি, তাহলে এক্স বরাবর লিমিট আমার এক থেকে কততে যেতে হবে, 2। তাহলে লোয়ার লিমিট হবে 1, আপার লিমিট হবে 2, 1 to 2। ওকে, কিউ এর মান লেখা হয়েছে প্লাস, আমি যে এ থেকে বিতে গেছি সেটা এক্স অক্ষ বরাবর গেছি, এক্স অক্ষ বরাবর ভেক্টর কত, আই, তাহলে আই ডিএক্স, আই ডিএক্স। এটা কি বোঝা গেছে? এক্স অক্ষ বরাবর যাওয়ার কারণে আই ডিএক্স দেয়া। ওকে, এখন ডট করার সময় কি হবে, আই এর সাথে আই এর ডট হবে, তাহলে আই এর সাথে আই এর ডট হইলে কত হবে, আই এর সাথে আই এর ডট যদি হয়, তাহলে আমার কাছে কি কি থাকবে, এই যে ওয়াই এর মান জিরো বসা, ওয়াই এর মান জিরো বসালে এটা জিরো হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে কে, জে, জের সাথে আই এর ডট হচ্ছে কত, জিরো, তাহলে উত্তর হবে জিরো। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো তো, ক্লিয়ার? স্যার ওয়াই নট ইকুয়াল টু যে জিরো, স্যার এই অংশটা কি ওই আগের প্রশ্ন থেকে আসছে স্যার? না না না, এই যে দেখো, এ থেকে বি বিন্দুতে যাওয়ার সময়, এ থেকে বি বিন্দুতে যাওয়ার সময় ওয়াই এর মান কত বলো তো, ওয়াই এর মান জিরো। জিরো, সেজন্য ওয়াই এর মান জিরো বসেছি। বোঝা গেছে? জি স্যার, এর উপরের অংশটা স্যার আসছে ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস এক্স যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা স্যার ওয়াই ইকুয়াল টু জিরোর অংশের যে গুল দেওয়া যে অংশটা স্যার। এটা এটা জি স্যার, জি স্যার, জি স্যার। এটা তো, এটা এটা তো আগের কিউ, প্রশ্ন না? এটা তো কিউ, কিউ এর মান প্রশ্নে দেওয়া আছে না, আগের প্রশ্নে দেওয়া আছে কিউ, ওইটা বসাইছি। জি স্যার, জি স্যার, জি স্যার, এটাই জিজ্ঞেস করছি স্যার। কিউ তো এই প্রশ্নে এই জন্য খ নাম্বার দেওয়া, খ নাম্বার, ওইটা হচ্ছে ক নাম্বার, এটা হচ্ছে খ নাম্বার। আমার কথা বোঝা স্যার গেছে? বুঝছি স্যার। জি ওকে, স্যার। তাহলে আমরা এ থেকে বি এরটা বের করলাম। এখন বি থেকে আমি কোথায় যাব, ডি তে যাব। ঠিক আছে, বি থেকে ডি তে যাব আমি।
তাহলে বি থেকে ডি এর জন্য আমার লিমিট কত হবে? বি থেকে ডি এর জন্য লিমিট কত হবে? দেখো, আমরা আমরা যখন বি থেকে দিতে যাই, এই যে দেখো, বি থেকে যখন দিতে যাই, বি থেকে দিতে যাই, তখন ওয়াই অক্ষ বরাবর আমরা যাচ্ছি নাকি যাচ্ছি না? ওয়াই অক্ষ বরাবর যাচ্ছি। এটা কি ওয়াই অক্ষ বরাবর যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি নাকি যাচ্ছি না? যাচ্ছি স্যার। যাচ্ছি। এখন এই বি থেকে ডিতে যাওয়ার সময় ওয়াই এর মান কত? 0 এবং 1। তাহলে ইন্টিগ্রেশন হবে 0 1 এর মধ্যে। বুঝা গেছে? এখন এক্স এর মান কত? এখানেও 2, এখানেও 2, তাহলে এক্স এর মান কত বসাতে হবে? 2 বসাতে হবে। বুঝেছি আমি, না বুঝিনি? বুঝেছি। ওয়াই এর মান 2 কেন বসানো হয়েছে সেটা কি বোঝা গেছে? আর জি যেহেতু স্যার। এটা ওয়াই, হ্যাঁ বলো। জি স্যার, বুঝছি স্যার। ওকে, যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, সেখানে ডট হবে জে এর সাপেক্ষে, সেজন্য জে দিছি, জে। আমার কথা বুঝতে গেছে? আগে এক্স অক্ষ বরাবর ছিল, তখন আই এর জন্য ডট করছি, প্রথমটা এক্স অক্ষ বরাবর গেছে সেজন্য আই এর জন্য ডট। পরেরটা ওয়াই অক্ষের সমান্তরাল বরাবর গেছে, সেজন্য জে এর সাপেক্ষে ডট হবে। বোঝা গেছে কি? এখন দেখো, এক্স এর মান 2 বসাও, 2 বসাইলে আসবে 4, আর এখানে 2 বসাও, আসবে এত। জের সাথে ডট করো, জের সাথে ডট করলে এই যে আই এর ডটটা 0 হয়ে যাবে, 2 এরটা থাকবে, তাইলে 2/4 প্লাস ওয়াই স্কোয়ার হবে নাকি হবে না? হবে। এখন দেখো, তাইলে আমার ইন্টিগ্রেশন কত? 0 to 1 ডি ওয়াই বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সামনে 2, এই যে এটার ইন্টিগ্রেশন। এখন আমরা জানি যে ডিএক্স বাই এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত? 1/a টেন ইনভার্স এক্স বাই এ না? তাহলে এখানে কত হবে? হাফ টেন ইনভার্স ওয়াই/2 লেখা যাবে কিনা? 2 2 কাটা যাবে, তাহলে থাকবে কত? টেন ইনভার্স ওয়াই/2। এই যে দেখো, টেন ইনভার্স ওয়াই/2 আসছে, এরপরে মান বসানো হয়েছে। এটা ক্লিয়ার কিনা দেখো। হয়েছে? কি হয়েছে না হয়নি? জি জি স্যার। স্যার। ওকে, তোমরা রেসপন্স না করলে তো আমি বুঝতে পারি না পরেরটাই যাবো কি যাবো না, সেটা তো বুঝতে পারছি না। হইলে রেসপন্স করবে একটু। ওকে, তাহলে এখন আমি ডি থেকে যাব সিতে। ডি থেকে যখন সিতে যাব, তখন সেটা কি বরাবর যাচ্ছি বলো তো? সেটা এক্স অক্ষ বরাবর যাচ্ছি। যেহেতু এক্স অক্ষ বরাবর যাচ্ছি, তাহলে আমার ডি থেকে সিতে যখন যাব, খেয়াল করো, এই যে ডি থেকে যখন সিতে যাচ্ছি, এই যে ডি থেকে যখন সিতে যাচ্ছি, তখন এক্স অক্ষ বরাবর যাচ্ছি। এখন উপরের দিকের লিমিটটা দেখো, ডি থেকে আমি কোথায় যাচ্ছি? ডি থেকে সিতে। এই বরাবর যখন যাচ্ছি, তখন এক্স এর মান কত? 2 থেকে 1-এর দিকে যাচ্ছি, তাহলে এটা 2 আর এটা 1, লিমিট হবে। আর ওয়াই এর মান কত হবে? 1 হবে। বুঝা গেছে? তাহলে আমার, আমি কিভাবে লিখবো? আমি লিখবো, এই যে দেখো, ডি থেকে সিতে। ডি থেকে যখন সিতে লিখি, তখন আমি লিখেছি এক্স এর মান 2 থেকে 1, আর ওয়াই এর মান 1 বসিয়েছি। যেহেতু এক্স অক্ষ বরাবর যাচ্ছি, সেজন্য আই ডি এক্স এর সাপেক্ষে ডট করব। বুঝেছি না বুঝি নাই? কারণ আয়ের সাপেক্ষে ডট বুঝছি করলে, এই স্যার। যে আয়ের সাপেক্ষে ডট হবে, তাইলে কত আসবে? ওয়াই এর মান 1 বসাও, তাইলে কত? মাইনাস আই আসবে, ডট করো, তাইলে -1/1 প্লাস এক্স স্কোয়ার। এটার ইন্টিগ্রেশন কত? টেন ইনভার্স এক্স, সামনে থাকবে মাইনাস, একবার 1 বসাও আর একবার 2 বসাও, তাহলে টেন ইনভার্স -1 প্লাস টেন ইনভার্স 2, দ্যাট ইজ -45 প্লাস টেন ইনভার্স 2। লেখা যাবে নাকি যাবে না? বুঝেছি। জি স্যার। জি স্যার। সি বিন্দুর স্থানাঙ্ক কত? 1 1। এখন আমি সি থেকে এতে আসবো। সি থেকে এতে আসতে, দেখো, এক্স এর কোনো পরিবর্তন হয়নি, এক্স ওয়ানই আছে। তাইলে
এক্স এর মান 1 বসাবো, আর লিমিট চেঞ্জ হয়েছে কত, 1 থেকে কতই নামছে, 0। সেজন্য লোয়ার লিমিট 1, আপার লিমিট 0 ধরা হয়েছে। বুঝা গেছে? এক্স এর মান বসাবো, যেহেতু ওয়াই অক্ষ বরাবর, তাইলে জে এর সাপেক্ষে ডট হবে, তাইলে জেড, জে ডিওয়াই ডট করে পাইলাম -45। এখন সার্কুলেশন মানে কি? সার্কুলেশন মানে এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে এ এর যতগুলা প্রবাহ পাওয়া গেছে তাদের যোগ, তাদের সবাইকে যোগ করবো আমি এখানে। যোগ করলে আমার রেজাল্টটা এইভাবে আসে। এই দেখো, যোগ করলে প্রথমটায় 0, টেন ইনভার্স এত -45, টেন ইনভার্স 2 -45, তাইলে -45 হচ্ছে -90, টেন ইনভার্স হাফ, আর টেন ইনভার্স 2 এর টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই এর সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, এবং সেখান থেকে পাওয়া গেছে 90। কেন 90? এই দেখো, হাফ কাটা গেল, তাহলে কত থাকবে, টেন ইনভার্স হাফ প্লাস 2, নিচে হচ্ছে 0, -90 সমান কত হবে? এটা হচ্ছে ইনফিনিটি, মানে কত, 90, 90 -90 ইকুয়াল 0, তাহলে টোটাল সার্কুলেশনের মান হচ্ছে 0। এতটুকু ক্লিয়ার কিনা দেখো? ক্লিয়ার কি হয়েছে? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমরা পরের টপিকটা যাই। হ্যাঁ, এই চ্যাপ্টারে এটা পরে পড়বো, গ নাম্বারটা পরে পড়বো। আমরা এখন যাচ্ছি পরিসঞ্চালন কাকে বলে, এবং কেলভিনের পরিসঞ্চালন উপপাদ্যটি লিখো, এটা তোমাদের জন্য আসবে। ওকে, এটা তোমাদের আসবে। তাহলে সার্কুলেশন কাকে বলে অলরেডি সংজ্ঞাটা আমাদের পড়া হয়ে গেছে, সেটা লাগবে না, আমরা পড়বো কেলভিনের পরিসঞ্চালন উপপাদ্য। এখানে দুইটা উপপাদ্য আছে, কেলভিনের ন্যূনতম শক্তির উপপাদ্য, আরেকটা হচ্ছে পরিসঞ্চালন উপপাদ্য। ন্যূনতম শক্তির উপপাদ্য চলে আসছে, এইবার তোমাদের আসবে পরিসঞ্চালন উপপাদ্য। এবং দেখো, এটা 17-তে আসছে, 19-এ আসছে, 21-এ আসছে। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে খেয়াল করো, প্রথমে বর্ণনা কাকে মানে কেলভিনের পরিসঞ্চালন উপপাদ্যটা কি। তরলে চলমান কোন আবদ্ধ সার্কিট বরাবর সার্কুলেশন সকল সময়ে ধ্রুবক হবে। টোটাল কথা আছে, সার্কুলেশনের মান হচ্ছে, সার্কুলেশন অফ সি সমান হচ্ছে কনস্ট্যান্ট, এটা প্রমাণ করতে হবে। তবে শর্ত যে বহির্বল সমূহ সংরক্ষণশীল হতে হবে, ঘনত্ব, চাপ একটি ফাংশন বা ধ্রুবক হতে হবে। সার্কুলেশন সমান ধ্রুবক হবে তখনই যখন এক্সটার্নাল ফোর্স তারা কনজারভেটিভ হতে হবে। কনজারভেটিভ মানে কি? এফ ইকুয়াল টু মাইনাস নাবলা সিগমা, জানা আছে কনজারভেটিভ ফোর্সের শর্ত এটা। ওকে, বলটা এরকম হতে হবে, আর ঘনত্ব এবং চাপ তারা হয় ফাংশন হবে, চাপ ঘনত্ব হয় চাপের একটি ফাংশন অথবা ধ্রুবক, ঘনত্বটা চাপের একটা ফাংশন আকারে দেখানো যাবে অথবা ধ্রুবক হবে। তাহলে প্রমাণ, প্রমাণ। ওকে, তাহলে দেখো, প্রমাণটা শুরু করে দিই আমরা। ধরি একটি আবদ্ধ সার্কিট, তবে আমরা তার সার্কুলেশন সি সমান, আমরা এই সূত্রটা জানি, কিউ ডট ডি আর, সার্কুলেশন অফ সি সমান, আমরা এটা জানি নাকি জানি না। এখন আমরা দেখাবো যে সার্কুলেশনটা হচ্ছে ধ্রুবক, সার্কুলেশনটা হচ্ছে ধ্রুবক। যদি সে ধ্রুবক হয় তাহলে তার ডেরিভেটিভ কত হইতে হবে? ডেরিভেটিভ কত বলতো? তার ডেরিভেটিভ কত? সার্কুলেশন যদি ধ্রুবক হয়, কারো ধ্রুবক যদি হয়, তার ডেরিভেটিভ কত হবে? 0। তার মানে আমার টার্গেট হবে সার্কুলেশনের ডেরিভেটিভ যদি আমি 0 দেখাতে পারি তাহলে বলবো যে সার্কুলেশনটা ধ্রুবক। সেজন্য আমি কি করলাম, সার্কুলেশনকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তাইলে সার্কুলেশনকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করার সাথে সাথে ডান দিকে কি হলো, ডি ডিটি অফ ক্লোজ ইন্টিগ্রেশন কিউ ডট ডিআর দেখা যাবে নাকি যাবে না? এখন পরের লাইনে কি করলাম, এই যে ডি ডিটি অপারেটরটা, এটার সাথে আমি
আমি অ্যাডজাস্ট করে দিব, তাহলে কি হবে খেয়াল করো। ডি ডিটি কিউ এর সাথে যাবে। এখন দেখো, ডি ডিটি আমার কাছে কিউ ডট ডি আর আছে। এখন এটা দুইটা গুণ আকারে আছে না? গুণ আকারে থাকলে কোন সূত্র হয়? ইউবি সূত্র। তাইলে আমি ধরো কিউ কে করতে চাই, তাহলে ডি কিউ ডিটি ডট ডি আর প্লাস, এখন কিউ কে বাইরে নিব, কিউ কে বাইরে নিয়ে ডট ডি ডিটি অফ ডি আর লিখতে পারি নাকি পারি না? এটা ইউবি সূত্র প্রয়োগ করা হয়েছে, এটা কি বোঝা গেছে নাকি যায়নি? জি স্যার, আমরা তো জানি স্যার স্যার অন্তরীকরণ আর সূচকীকরণে স্যার খাটাখাটি যায় স্যার, ক্লোজ। না না না, কাটাকাটি না, এখানে কাটাকাটির ব্যাপার না। এখানে এটার ইন্টিগ্রেশন কিন্তু ডিআর এর সাপেক্ষে, এটা করছি ডিটি এর সাপেক্ষে, দুইটা কিন্তু সমান। একজন আরেকজনের কাটা তখনই যাবে যখন, এটাও যদি ডিআর এর সাপেক্ষে হইতো তাহলে কাটা যেত। আমার কথা বুঝেছো? আমি ইন্টিগ্রেশনটা করছি কার সাপেক্ষে? ডি আর এর সাপেক্ষে। যদি এখানে ডি ডিআর থাকতো তাহলেই কাটা যেত। আমার কথা বোঝা গেছে? কিন্তু এটা তো আর এর সাপেক্ষে করিনি, এটাকে করছি টি এর সাপেক্ষে। সেজন্য এটার সাথে এটার কাটা যাওয়ার কোনো সুযোগ নাই, সে ভিতরে গিয়ে ডিফারেন্সিয়েশন করে নিতে পারে। আবার কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এই লাইন আমি লিখলাম, ডি ডিআর লিখলাম, কিউ লিখলাম। আর এইখানে এই যে দেখো, এটা ডিফারেন্সিয়ালের ডিফারেন্সিয়েশন, তা আমি কি করলাম? ডিফারেন্সিয়ালটা বাইরে নিয়ে ডিফারেন্সিয়েশনটা ভিতরে দিয়ে দিলাম। তার মানে কি করলাম? কিউ ডট ডি দিলাম, ডট ডি আর ডিটি দিলাম। বোঝা গেছে? এখন ডি আর ডিটি মানে কত? অবস্থান ভেক্টরের সাপেক্ষে, অবস্থান ভেক্টরকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা। তার মানে কি? এটা কি ব্যাক বুঝায় না? এটা কি বুঝায়? এই যে ডি আর ডিটি সমান কি বুঝায়? ব্যাক। ব্যাককে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? কিউ প্রকাশ করতে পারি। তার মানে আমরা এই লাইনটা লিখতে পারি কিনা দেখো, সমীকরণ 1 পর্যন্ত সবার ক্লিয়ার কিনা দেখো। বুঝেছো? কারণ আমি জি জানি স্যার। কিউ সমান কত? ডি আর ডিটি না? তাহলে ডিআর ডিটি থাকার কারণে আমি এটাকে কিউ লিখে দিলাম, তাহলে ডেল কিউ হয়ে গেল। এখানে কি ছিল? ডি ছিল, হ্যাঁ, তাহলে ডি কিউ হয়ে গেল। আমার কথা বোঝা গেছে? ওকে, তাহলে সমীকরণ 1 পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা ওয়েলারের সমীকরণ অনুসারে কি জানি? ওয়েলারের সমীকরণ অনুসারে জানি ডি কিউ ডিটি সমান এফ মাইনাস ওয়ান বাই রো নাবলা পি। জানি নাকি জানি না ওয়েলারের সমীকরণ? তাইলে ওয়েলারের গতীয় সমীকরণ অনুসারে ডি কিউ ডিটি সমান এটা লিখতে পারি। যেহেতু এফ হচ্ছে সংরক্ষণশীল, সংরক্ষণশীলের জন্য সূত্র কি? এফ ইকুয়াল টু মাইনাস নাবলা সিগমা। লেখা যায় নাকি যায় না? তাইলে নাবলা সিগমা দিলাম, মাইনাস ওয়ান বাই রো বসালাম। তাইলে এই যে ডি কিউ ডিটি এর এখন যে মানটা এটা পাওয়া গেল, সেটা আমরা সমীকরণ একে বসাই। তাহলে সমীকরণ একে এখানে বসাই দিলাম, ডট ডি আর কিউ ডট ডি কিউ। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো সবার? মান বসানোটা ক্লিয়ার কিনা দেখো? জি স্যার। জি স্যার। ওকে, যেহেতু মান বসানো হলো, এখন খেয়াল করো, আমার এখানে ডিআর যদি একমাত্রিক হয়, তাহলে এখানকার এই যে ডিআর শুধু আর এর সাপেক্ষে যখন হবে, তখন এই নাবলাকে আমরা এরকম লিখতে পারি। আমরা নাবলা কত জানি? নাবলা সমান কত? ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। এখন যেহেতু এখানে আর অবস্থান ভেক্টরের সাপেক্ষে করা হচ্ছে, তখন এই নাবলা পুরাটাকে আমরা ডেল ডেল আর লিখতে পারি, ডেল ডেল আর। তো সেজন্য এটাকে এই যে নাবলা সিগমাকে ডেল সিগমা ডিআর লিখলাম, ডট ডিআর। আমার কথা বোঝা গেছে? বুঝেছো? হ্যাঁ?
এবং এখানে সরি আর এর অবস্থান ভেক্টরে আর এর এখানে ভেক্টর চিহ্ন দেওয়া নাই, আর এর এখানে ভেক্টর চিহ্ন দিয়ে দিবা, এখানে আর এর এখানে ভেক্টর চিহ্ন দিয়ে দিবা। বোঝা গেছে? তাহলে কি কি আসতেছে? আমার আসতেছে ডেল ওমেগা ডেল আর ডট ডি আর মাইনাস 1/ρ ডেল পি ডেল আর ডট ডি আর প্লাস কিউ ডট ডি কিউ। আসছে? ওকে, এতটুকু ক্লিয়ার কিনা দেখো। বোঝা গেছে? এখন এই যে ডিআর এর যারা রিলেটেড আছে, ডিআর এর যারা রিলেটেড আছে তাকে আমি এইভাবে লিখবো। আর এই যে কিউ ডট ডি কিউ কে আমরা হাফ ডি কিউ লিখতে পারি কিনা, কারণ হাফ কিউ স্কয়ার কে যদি তুমি ডিফারেন্সিয়াল করো তাহলে কত হবে? 2q ডেল কিউ আসবে, ডি কিউ আসবে কিনা? হাফ হাফ কাটা যাবে, তাহলে কিউ ডি কিউ কে আমরা ডিফারেন্সিয়াল অফ হাফ কিউ স্কয়ার লিখতে পারি কিনা। এটা বোঝা গেছে? এই বুঝছি লাইনটা স্যার। বোঝা গেছে কিনা দেখো। হ্যাঁ, বোঝা গেছে? তো এখানকার ডি যারা আছে তাদেরকে বাইরে বের করে ফেলো। তাহলে ডি বাইরে বের করলাম, তাহলে থাকলো ওমেগা। এখানে ডি কে বাইরে বের করার জন্য ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে ডি কে বাইরে বের করে ফেললাম। এখানকার ডি বাইরে বের করতে হলে, ডি বের করতে হলে তোমাকে ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে, এইগুলাতে দেয়া লাগবে না। বোঝা গেছে? কারণ এখানে তুমি ডিপি রাখতে যাচ্ছ, ডিপি রাখতে যাচ্ছ, আবার এই যে ডি বাইরে বের করতেছো, তার মানে ডিফারেন্সিয়েশনের বিপরীত একটা ইন্টিগ্রেশন চিহ্ন এখানে লাগবে। এই লাইনটা ক্লিয়ার কিনা দেখো। এই লাইনটা ক্লিয়ার কিনা দেখো। তাহলে আমরা কত বসাতে পারি? আমরা আমরা এখানে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন এই যে এটার ইন্টিগ্রেশনে এই পুরাটা আসলো, এই পুরাটা। এখন আমরা দেখো কার সাপেক্ষে করতেছি? টি এর সাপেক্ষে করতেছি। এইখানে কিন্তু টি এর কোনো টার্ম নাই। এই যে যতগুলা রাশি এখানে নেওয়া হয়েছে এখানে টি এর কোনো টার্ম, তার মানে এদের ফলাফলটা কত আসবে? জিরো আসবে। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? সার্কুলেশনের পরিবর্তনের হার সমান জিরো। তাইলে আমরা বলতে পারি ডি ডিটি অফ সি আই আর সি, সার্কুলেশন অফ সি সমান জিরো। তার মানে সার্কুলেশন অফ সি সমান কি লেখা যায়? কনস্ট্যান্ট লেখা যায়। শেষ, প্রমাণিত। বুঝছো নাকি আবার বলা লাগবে? বুঝছি স্যার। ওকে, এই থিওরিটা কিন্তু অবশ্যই অবশ্যই আসবে, এটা ভালো রকম করবে। এই চ্যাপ্টারে এই একটা থিওরি আসার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া যে প্রশ্নগুলা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে যে পরিসঞ্চালন এবং ঘূর্ণাবর্তের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, এটা 2020-এ আসছে। ওকে, তাহলে দেখো পরিসঞ্চালন মানে কি? সার্কুলেশন, সার্কুলেশনের রাশি কি সেটা তো আমরা জানি নাকি। এখন আমরা সার্কুলেশনের সাথে ঘূর্ণাবর্ত ভর্টিসিটি ভেক্টরের সম্পর্ক বের করবো। ওকে, তাহলে দেখো কিভাবে আসবে। মনে করি একটি সূক্ষ্ম আয়তক্ষেত্রের বাহু, একটা ছোট আয়তক্ষেত্র নিলাম, এই যে এটা 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 হচ্ছে একটা ছোট আয়তক্ষেত্র, যদিও এখানে চিত্রে বড় করে দেখানো হয়েছে। এর দৈর্ঘ্যর নাম দিলাম ডিএক্স, আর প্রস্থ দিলাম ডিওয়াই, বাহুর দৈর্ঘ্য ডিএক্স ডিওয়াই। এই ক্ষেত্রের চতুর্দিকে সার্কুলেশন বের করতে হবে। এখন সার্কুলেশন বের করতে হলে কি হবে? সার্কুলেশন, যেহেতু ক্ষুদ্র অংশ নিছি তাইলে সার্কুলেশনও ক্ষুদ্র হবে, নাম দিব ডিসি সমান। এখন দেখো এইটা মনে করো এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে প্রথমে এ থেকে বি এর সার্কুলেশন বের করতে হবে। সার্কুলেশনে কি থাকে? বেগ গুণ অবস্থান ভেক্টরের গুণফল। তাইলে
ইউ ডিএক্স হবে। ব্যাগ এই বরাবর ব্যাগ কত দেয়া আছে, ইউ দেওয়া আছে। ওকে, এখন বি থেকে যখন সিতে যাবে, দেখো বি থেকে যখন সিতে যাবে তখন ব্যাগের কিছু পরিবর্তন হবে, কারণ এডি বরাবর ব্যাগ হচ্ছে ভি। তাহলে বিসি যে সেটা এ থেকে একটা দূরত্ব ডিএক্স দূরত্বে আছে, ডিএক্স দূরত্বে যেহেতু আছে তাহলে তার বেগের পরিবর্তনটা হবে এবি বরাবর যে এডি বরাবর যে বেগ আছে এটার সাথে ডেল ভি ডেল এক্স ইন্টু ডিএক্স। এটা কেমনে আসলো দেখো, যেহেতু এটা ডিএক্স দূরত্বে আছে তাহলে বেগেরও কিছু পরিবর্তন হবে, এই বেগের ক্ষুদ্র পরিবর্তনকে মনে করলাম ডেল ভি। তাহলে ডেল এক্স দূরত্বের জন্য বেগের পরিবর্তন ডেল ভি, একক দৈর্ঘ্যের জন্য বেগের পরিবর্তন ডেল ভি ডেল এক্স। আমাদের এ থেকে বি এর দৈর্ঘ্য কতটুকু, ডিএক্স, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের জন্য বেগের পরিবর্তন হবে কত, ডেল ভি ডেল এক্স গুণ ডিএক্স। এটা বোঝা গেছে কিনা দেখো, এটা বোঝা গেছে কিনা দেখো। তাহলে বি থেকে সিতে যাওয়ার জন্য বেগের মান হবে বি প্লাস ডেল ভি ডেল এক্স ইন্টু ডিএক্স। এটা কি ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? বুঝছি স্যার। ওকে, এখন খেয়াল করো, তুমি সি থেকে ডিতে যাওয়া বা ডি থেকে সিতে যাওয়ার কথা চিন্তা করো। এখন ডি থেকে যখন সিতে যাওয়ার তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে তখন এই এক্স অক্ষ বরাবর যাচ্ছি, এক্স অক্ষ বরাবর বেগ কত, ইউ। বোঝা গেছে দূরত্ব কতটুকু, এখান থেকে এটা এ থেকে ডি উচ্চতায়, কত উচ্চতায়, ডি ওয়াই উচ্চতায়। তাহলে বেগের পরিবর্তন আমরা জানি যে ডেল ওয়াই দৈর্ঘ্যের জন্য, ডেল ওয়াই দৈর্ঘ্যের জন্য বেগের পরিবর্তন কত, ডি ওয়াই হয়। একক দৈর্ঘ্যের জন্য বেগের পরিবর্তন ডেল ওয়াই বাই ডি ওয়াই। তার মানে ডি ওয়াই দৈর্ঘ্যের জন্য বেগের পরিবর্তন হবে কত, ডেল ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ডি ওয়াই। তাহলে বেগের পরিবর্তন আসবে এতটুকু ডি থেকে সিটে যাওয়ার জন্য। তাহলে ডি থেকে সিটে যাওয়ার জন্য বেগের পরিবর্তন দিলাম, আর ডি থেকে এতে যাওয়ার জন্য বেগের পরিবর্তন কত, ভি ডিওয়াই দিলাম। এখন দেখো এইগুলাতে কেন মাইনাস, আমি তীর চিহ্ন দিছি ডি থেকে সি, কিন্তু আমি যাব কি, আমি যাব এ থেকে বিতে, বি থেকে সিতে, সি থেকে কোথায় যাব বলো তো, সি থেকে যাব ডি এর দিকে। সি থেকে ডি এর দিকে যেহেতু যাব তাইলে আমি এখানে যে চিত্রে যে দিকটা দেখাইছি তার বিপরীত দিকে যাচ্ছি। চিত্রের জন্য বেগের মান হচ্ছে তো, তাহলে বিপরীত দিকে বেগের মান হলে কি হবে, মাইনাস আসবে। আমি এটা দেখাইছি উপরের দিকে ব্যাগ, কিন্তু আমি ডি বিন্দুতে পৌঁছার পরে কোথায় যাব, এ বিন্দুতে আসবো, তাহলে নিচের দিকে। চিত্রের দিকের সাথে আমার পরিসঞ্চালনের দিক বিপরীত, সেজন্য মাইনাস ভি ওয়াই। আমার কথা বোঝা গেছে এতটুকু, বোঝা গেছে জি কি? স্যার। ওকে, তাহলে এখন দেখো এটাকে যদি আমি সাজায় লিখি তাহলে কি কি আসবে দেখো, কাটাকাটি দিলাম, গুণ দিলাম, কাটাকাটি দিলাম, তাহলে থাকবে কত, ডেল ভি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। বোঝা গেছে কি, কাটাকাটি দিয়ে মানটা আসছে সেটা কি বোঝা গেছে? জি সবগুলো স্যার। করে কাটাকাটি দিয়ে মানটা আমার এটা আসছে। ওকে, বুঝছি এখন স্যার। ঘূর্ণন বর্তিতা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর সার্কুলেশন। ঘূর্ণন বর্তিতা আমাকে বলছে যে সার্কুলেশনের সাথে ঘূর্ণন বর্তিতা সম্পর্ক। এখন ঘূর্ণন বর্তিতা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর সার্কুলেশন। তাইলে আমরা কিভাবে বের করবো দেখো, খেয়াল করো। তাহলে আমরা ঘূর্ণন বর্তিতা মানে ভর্টিসিটি সমান সার্কুলেশন বাই এরিয়া লিখতে পারি নাকি পারি না, কারণ এখানে বলা হচ্ছে যে ঘূর্ণন বর্তিতা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর সার্কুলেশন। ঠিক আছে, আমার সার্কুলেশন কে যদি আমি সার্কুলেশনকে যদি আমি এরিয়া দিয়ে ভাগ করি, এরিয়া দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো ভর্টিসিটি। ওকে, এখন দেখো সার্কুলেশনকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, ডিসি। সার্কুলেশনকে আমি কি দিয়ে প্রকাশ করছি, ডিসি। আমি যে আয়তক্ষেত্রটা নিয়েছি তার দৈর্ঘ্য কত, ডিএক্স, প্রস্থ কত, ডিওয়াই, তাহলে তার ক্ষেত্রফল কত হবে, ডিএক্স ডিওয়াই। তাহলে এখানে দাও ডিএক্স ডিওয়াই সমান ভর্টিসিটি ডাব্লিউ জেড লেখা যাবে। এখন কেন ডাব্লিউ জেড লিখলাম, কারণ আমার এইটা এক্স তল এটা ওয়াই তল,
ভর্টিসিটি হবে তাদের দুইজনের উপর লম্ব, এক্স এবং ওয়াই এর উপর লম্ব কে, জেড, সেজন্য ডাব্লিউ জেড দিলাম। এখন খেয়াল করো, এই যে ডিসি এর নিচে এটা যদি নিয়ে আসি, ডিসি এর নিচে ডিএক্স ডিওয়াই যদি নিয়ে আসি, তাহলে কত থাকবে? ডেল ভি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই থাকবে নাকি থাকবে না? তাহলে আমরা দিতে পারি ডিসি ডিএক্স ডিওয়াই সমান ডেল ভি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, লেখা যাবে নাকি যাবে না? বোঝা গেছে? আবার দ্বিমাত্রিক স্থানাঙ্কে যাই সমান কত, জেড অক্ষ বরাবর ভর্টিসিটির মান সমান হাফ ডেল ভি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। তাহলে এটার মান কত, এটার মান আমি কত দিচ্ছি, ডাব্লিউ জেড। তাহলে যাই জেড সমান হাফ ডাব্লিউ জেড। তাহলে কি লেখা যাবে, ডাব্লিউ জেড ইকুয়াল টু টু যাই জেড, লেখা যাবে নাকি যাবে না? বোঝা গেছে? বোঝা গেছে কি? জি স্যার। ওকে। জি বুঝছি স্যার। স্যার। তাহলে এখন এখন খেয়াল করো, এখন খেয়াল করো, আমার যদি আমার যদি প্রবাহটা ও ঘূর্ণায়মান হয়, ও ঘূর্ণায়মান হলে ডাব্লিউ জেড এর মান কত হবে? জিরো হবে। ও ঘূর্ণায়মান হলে কি হয়, জায়ের মান জিরো না, ভর্টিসিটি ভেক্টর জিরো না? জি স্যার। ভর্টিসিটি যদি জিরো হয়ে যায় তাহলে সার্কুলেশন জিরো হবে নাকি হবে না? কারণ সার্কুলেশন বাই এরিয়া সমান ভর্টিসিটি। এখন ভর্টিসিটি যদি জিরো হয় তাহলে সার্কুলেশন সমান জিরো বলা যাবে নাকি যাবে না? যাবে। সেজন্য লাস্টের লাইনে লেখা আছে যদি অঘূর্ণায়মান প্রবাহ হয় তাহলে সার্কুলেশনের মান শূন্য হবে। কথাটা বোঝা গেছে? অঘূর্ণায়মান যদি হয় তাহলে সার্কুলেশনের মান শূন্য হবে। বুঝেছি আমরা? জি স্যার। ওকে। কালকে ক্লাস অফ থাকবে, আর গত 2 দিন আর আজকে 3 দিনের ভিডিও গুলো আমি কালকে দিয়ে দিব তোমাদের। ওকে, কালকে ক্লাস অফ থাকবে, এরপরে আমরা পরশুদিন আবার ক্লাস করব। ওকে, এখন দেখো পরের টপিকটা, সার্কুলেশন এবং ঘূর্ণন বর্তিতার সংজ্ঞা দাও। এটা আমরা পারবো। ঘূর্ণন বর্তিতা একক ক্ষেত্রফলের সার্কুলেশনের হার সমান কোন প্রবাহ বেগের উপাংশ অত হলে অত ভেক্টরের জন্য সার্কুলেশন মান নির্ণয় করো। এই টপিকটা এতটুকু পর্যন্ত আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। ওকে, আগের টপিকে পড়া হয়ে গেছে। এখন খেয়াল করো আমাদের দ্বিতীয় অংশটায় আমার কি কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে। তাহলে ডাব্লিউ জেড সমান কত, ডেল ভি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। তাহলে ভি কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত পাবো, টু পাবো। ওয়াই এর সাপেক্ষে তো জিরো। আর ইউ কে ওয়াই এর সাপেক্ষে করলে কত পাবো, ওয়ান পাবো। তাহলে আমার কত আসতেছে, ওয়ান। আর আমার কাছে যে বৃত্তটা দেয়া আছে তার কেন্দ্র কত, ওয়ান টু, আর ব্যাসার্ধ হচ্ছে ফোর। এটা বোঝা গেছে কেমনে আসছে? কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারো তো নাকি পারো না? তারপরে বৃত্তের ক্ষেত্রফল বের জি করা স্যার। হয়েছে। নিয়ম কি, সার্কুলেশন সমান কি, ভর্টিসিটি গুণ এরিয়া গুণ দিয়ে বের করা হয়েছে। শেষ। ভর্টিসিটি কত ছিল, ওয়ান। আর এরিয়া কত,